আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইসহাক আর ইমন নামাজ শেষে বেরিয়ে আসে। ফায়জা ছোট একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ইমন বলল, তোমার সাথে কিছু কথা ছিল। ইসহাক বলল, জি বলুন ভাই। ইমন বলল, না মানে কথাটি বলা জরুরি মনে হলো। যেহেতু তুমি নামাজ কালাম করছো, সেহেতু এটাও জানা দরকার। তোমার আপন বড় ভাই না হতে পারি, একজন বড় ভাই হিসেবে তোমার ভালোর জন্য কথাগুলো বলবো। ইসহাক বলল, আরে ভাই, আপনি আমার জন্য যা করলেন, আজ আপনার উসিলায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি। ইসলামের অনেক বিষয় জানা ছিল না, তা আপনার কাছ থেকে জেনেছি। আপনি আমার বড় ভাইয়ের থেকে কম না। আপনি সংকোচ না করে বলুন তো। ইমন দীর্ঘশ্বাস নিয়ে বলল, মসজিদে আসার সময় একটা মেয়ের সাথে বসে থাকতে দেখলাম। ইসহাক কিছুটা লজ্জা পেয়ে মাথা লুকাতে লুকাতে বলল, ইয়ে মানে ভাই, ও আমার গার্লফ্রেন্ড। ইমন বলল, মানে যেটা ভাবছিলাম সেটাই, তুমি রিলেশনশিপে আছো। ইসহাক নিচু স্বরে হু বলে উত্তর দিল। ইমন মুচকে এসে বলল, তুমি কি জানো এটা হারাম? ইসহাক থমথম খেয়ে বলল, হারাম? প্রেম তো পবিত্র ভাই, তাহলে এটা হারাম হবে কি করে? ইমন বলল, প্রেম পবিত্র ঠিক বলছো, যদি সেই প্রেমটা বিয়ের পরে নিজের স্ত্রীর সাথে হয়। এর আগে যেটা হয় সেটা হারাম, আর এটা জিনা। আল্লাহ তাআলা সব জিনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা তা অন্তত নির্লজ্জ ও খারাপ কাজ। সূরা বানী ইসরাইল আয়াত 32। ইসহাক বলল, কিন্তু ভাই, আমরা তো কোনো খারাপ কাজ করিনি। ইসহাককে থামিয়ে ইমন বলল, খারাপ কাজ করনি? তুমি কি তাকে হাত দিয়ে কখনো তার হাত স্পর্শ করনি? তোমার মনে কি তার জন্য কোনো ফিলিংস তৈরি হয়নি? তুমি কি কখনো তার সাথে ফোনে মেসেজে কথা বলনি? ইসহাক মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাই, বলেছি। ইমন ইসহাকের কাঁধে হাত রেখে বলল, দেখো ভাই, বিয়ের আগে কোনো বেগানা ছেলে মেয়েদের মধ্যে প্রেম বলো, ফ্রেন্ডশিপ বলো, মানসিক কি শারীরিক রিলেশন বলো, জাস্ট ফোনে কথা বলা, মেসেজে কথা বলা, সবগুলোই জিনা, যা ইসলামে স্ট্রিক্টলি হারাম করা হয়েছে। হাদিসে এসেছে, চোখ দিয়ে তাকানো চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, ফোনে আলাপ, রোমান্টিক আলাপ শোনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, রোমান্টিক কথাবার্তা বলা জিহ্বার জিনা, ডেটিং বা অশ্লীল কাজের জন্য হেঁটে গেলে পায়ের জিনা, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা, যারা বেগানা ছেলে মেয়েকে নিয়ে যা কল্পনা করেন আর কি, অতপর লজ্জার স্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। রেফারেন্স সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম। ফায়জা দূর থেকে কান পেতে আছে, কিন্তু কিছুই শুনতে পারছে না। শুধু জিনা এই শব্দটা হঠাৎ কানে বাজছে। বিরক্ত হয়ে আরও একটু ইমনদার দিকে এগিয়ে গেল ফায়জা। মনে মনে ইমনকে হাজারটা বকা দিতে লাগলো। ওই উল্লুকটা কি কথা বলছে কিছুই বুঝতে পারছি না। আজ আমার কানটাই বোধহয় চলে গেছে। ইসহাক মাথা নিচু করে বলল, ভাই, আমি তো ওকে খুব ভালোবাসি। এইভাবে আমি ওকে ছেড়ে দিই কি করে? ও তো কষ্ট পাবে, সাথে আমিও। ইমন বলল, এই আবেগটা শয়তান তোমাদের মধ্যে সৃষ্টি করেছে, তবে শয়তানকে হারানোর একটা উপায় আছে। ইসহাক অবাক হয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুচকে এসে বলল, বিয়ে করে নাও। আজই তোমার পরিবারের সাথে কথা বলে ওর পরিবারের কাছে প্রস্তাব পাঠাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনের পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের মতো উত্তম কিছু নেই। ইসহাক চুপ করে রয়েছে, কিছুই বলছে না। ইমন আবার বলল, যদি তা সম্ভব না হয় তাহলে হারাম রিলেশন থেকে বেরিয়ে আসো। ইসহাক কিছু বলতে যাবে, তার আগে ফায়জা দৌড়ে এসে ইমনের পাঞ্জাবির কলারের আঁকড়ে আগুনের দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমন ফায়জার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। ফায়জা রাগান্বিত স্বরে বলে উঠল, আপনার সাহস কি করে হয় ওকে আমাদের রিলেশনের ব্রেকআপ করার কথা বলার? কি হন আপনি, হ্যাঁ, যে ওনাকে এসব কথা বলবেন? কেন মানুষের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছেন? মানুষকে নীতিবাক্য শোনাতে এসেছে জঙ্গলি কোথাকার। ইসহাক ফায়জাকে সারানোর চেষ্টা করছে, কিন্তু ফায়জা এক মনে ইমনকে বাজে বাজে কথা বলেই যাচ্ছে। ইমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে অশ্রু জমাট বেঁধেছে। ইমন বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছে। ইমন ইসহাকের দিকে অসহায় চোখে তাকালো। ইসহাকের ফায়জার উপর অনেক রাগ হলো। ইসহাকের ফায়জার উপর বেশ রাগ হলো। এত বুঝানোর পরও ফায়জা ইমনকে বাজে বাজে কথা বলেই যাচ্ছে। বাধ্য হয়ে ফায়জাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল ইসহাক। ফায়জা নীরব চোখে গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইসহাকের দিকে। ইসহাক ফায়জার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। ইমন চোখের কোণে অশ্রু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির ভিতর না ঢুকে উল্টো দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো ইমন। এদিকে ইসহাক ফায়জাকে টানতে টানতে কলেজের পিছনের দিকটা নিয়ে যায়। সমস্ত শরীর আগে কাঁপছে ইসহাকের।
ফায়জা মাথা নিচু করে কাঁদতেছে। সেদিকে কোনো খেয়াল নেই ইসাকের। ফায়জার দিক থেকে মুখ ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, তুমি ওনাকে এসব কি বলতেছিলে? তুমি জানো না উনি আমাদের সিনিয়র? কেন ওনার সাথে সব খারাপ ব্যবহার করলা? জবাব দাও। ধমক দিয়ে ইসাক বলল। ফায়জা ফুপিয়ে কেটে উঠল। কোনো রকম নিজেকে সামলিয়ে জবাব দেয় সে। কি করব বলো? উনি কি বলেছেন শুনুনি? উনি তোমাকে আমাদের সম্পর্ক ভাঙার কথা বলেছিলেন। ইসাক বলল, উনি তো ভুল কিছু বলেননি। ফায়জা অবাক হয়ে ইসাকের দিকে তাকিয়ে রইল। ইসাক এখনো মুখ ফিরিয়ে কথা বলছে ফায়জার সাথে। আস্তে আস্তে ইসাকের মুখের কাছে হাত দিয়ে তার দিকে ফিরিয়ে বলল ফায়জা, ঠিক বলেছেন উনি। মাথা ঠিক আছে তোমার? উনি আমাদের ব্রেকআপের কথা বলেছিলেন ইসাক। ইসাক ফায়জার হাত নামিয়ে দিয়ে বলল, তুমি কি আমাদের সব কথা শুনেছ? ফায়জা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিল। ইসাক রাগান্বিত হয়ে ধমক দিয়ে ফায়জাকে আবার বলল, তাহলে কোন সাহসে ওনার মতো এত ভালো মানুষকে এভাবে কথা বললে? হ্যাঁ, উনি কতটা কষ্ট পেয়েছেন বুঝতে পারছো? আর উনি আমাকে কোনো ভুল কিছু বলেননি। যা বলেছেন আমাদের ভালোর জন্যই বলেছেন। বিবাহ পূর্বে প্রেম হারাম, তা জিনা। উনি আমাকে সত্যের দিকে আহ্বান করেছিলেন। ওনার মতো মানুষ খুব কম হয় ফায়জা, খুব কম হয়। উনি আমাকে তোমাকে বিয়ে করার কথা বলেছেন। এই গুনাহ থেকে বেরিয়ে আসার রাস্তা উনি বলে দিয়েছেন ফায়জা। আর হ্যাঁ, শুনে রাখো, আমার বাবা মাকে তোমাদের বাসায় পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। যদিও বা আমি বেকার, কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এই গুনাহ থেকে বেরিয়ে আসতে হলে এই পথটাই বেছে নিতে হবে, না হলে আমাদের আলাদা হওয়া লাগবে। ফায়জা যেন স্তব্ধ হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। না জেনে না বুঝে একটা মানুষকে এত কথা শোনালো। এদিকে ইসাকের কথা শুনে খুশি হচ্ছে, আরেকদিকে ইমনের কথা ভেবে মন খারাপ হচ্ছে। ইসাক ফায়জাকে বলল, তুমি শুনতে পেয়েছো আমি কি বলছি? ফায়জার চোখে জল ও মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, আলাদা হওয়া লাগবে না বুঝছো। তুমি বাবা মাকে পাঠিয়ে দিও। যদিও বা আমার বাবা একটু দ্বিধামত করবেন, তবুও সমস্যা নেই। বাবা মার একমাত্র মেয়ে, কোনোরকম রাজি করিয়ে ফেলবো। ইসাক বলল, আচ্ছা আসি তাহলে এখন। ইমন দাঁড়িয়ে আছে একটা কবরের সামনে। কেন জানি আজ অশ্রুগুলো বাদ মানছে না। কবরের দিকে স্নেহমাখা মুখ নিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে ইমন। এইভাবে আর কান্না হয়নি তার। সবসময় শক্ত থাকার চেষ্টা করেছে সে, কিন্তু আজ আর পারছে না। যেন মনটা চুরমার হয়ে যাচ্ছে। যে কবরের পাশে ইমন দাঁড়িয়ে আছে সেটা আর কারো কবর নয়, ওর প্রাণপ্রিয় স্ত্রী নুসরাতের কবর। অশ্রু জল চোখে দুই হাত তুলে স্ত্রীর কবর জেরাত করে নিল ইমন। ইমন মনে মনে বলতে লাগলো, ভালো থেকো মহারানী ওই অন্ধকার কবরে। দোয়া করি আল্লাহ আমার মহারানীকে জান্নাতের উচ্চ মর্যাদা নসিব করেন। ইমনের হঠাৎ নুসরাতের সাথে সেই দিনের কথা মনে পড়ে গেল। ইমন বলতে লাগলো, মহারানী তুমি তো অন্ধকারকে খুব ভয় পেতে। একদিন কি করেছিলে মনে আছে মহারানী? হঠাৎ কারেন্টটা চলে গেল, তুমি রান্নাঘরে ছিলে। কারেন্টটা চলে যাওয়ায় কি জোরেই না চিৎকার দিয়ে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরলে, আর বললে তোমার অন্ধকার অনেক ভয় লাগে। তুমি আমায় গিয়ে মোমবাতি পর্যন্ত জ্বালাতে দিচ্ছিলে না। কারেন্ট না আসা পর্যন্ত আমাকে ধরেই বসেছিলে। সেদিন তোমার কাণ্ড থেকে আমার হাসি পেয়েছিল খুব, কিন্তু এখন যখনই তোমার কথা ভাবি আমার ভয় করে। আমিও অন্ধকার দেখলে ভয় পাই। ভয় পাই এই কারণে আমার মহারানীটা এই অন্ধকার কবরেই তো শুয়ে আছে। এখন কি করে শুয়ে আছো মহারানী? কি করে এখন এই অন্ধকারেই থাকছো? কিভাবে ছেড়ে গেলে স্বার্থপরের মতো মহারানী? কান্নায় ভেঙে পড়ল ইমন। পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলে উঠল, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে ভাই। পিছনের দিকে ঘুরে ইসাককে দেখে কিছুটা অবাক হয় ইমন। ইসাক ফায়জার কাছ থেকে এসে ইমনের খোঁজ দিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ ইসাকের ইমনদের বাড়ি থেকে কিছুটা দূরে ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায়। ইমন তাড়াতাড়ি করে ভেজা চোখটা মুছে নিল। তারপর মুচকি হেসে বলল, চলুন ভাই। ইসাক মুচকি হেসে বলল, আমি কি ভাবির কবরটা জিয়ারত করতে পারি না? ইমনের চোখটা ভিজে উঠল আবারও। কবরের দিকে তাকিয়ে ইমন বলল, হ্যাঁ করতে পারো ভাই। ইসাক আর ইমন হেঁটে বাড়ির দিকে রওনা হলো। ইসাক যেন খুব অবাক হচ্ছে ইমনকে দেখে। এই মানুষটার মনে এত কষ্ট, আর কেউ তো তা বুঝতেই পারে না। ইমন ইসাকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ভাবছো রে ভাই? ইসাক বলল, এত কষ্টের মাঝেও হাসেন কি করে ভাই? ইমন শুধু দীর্ঘ শ্বাস ছাড়ল। ইসাকের কথার উত্তর যে তার কাছে নেই। ইসাককে বিদায় দিয়ে ইমন বাড়ির ভিতরে ঢুকলো। দরজায় টোকা দিতেই একটা উজ্জ্বল মুখ দরজা খুলে দিল, যেন ওরই অপেক্ষা ছিল এই মানুষটা। কিরে খোকা, এসেছিস? আয় বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, খাবার দিতাছি। ইমনের মা শাহিনা বেগম কথাটি বললেন। ইমন সালাম দিয়ে মায়ের কপালে একটা চুমু দিয়ে বলে, এত টেনশন করো কেন আমার জন্য মা?
শাহিনা বেগম বলল, করবো না তো বল, আমার তো একটা মাত্রই ছেলে তুই। কেন তাহলে আমি কে মা? ইমনের বোন বলল। ইমন হেসে বলল, তুই কি ছেলে নাকি? ছেলের এই কথা শুনে হেসে উঠল শাহিনা বেগম। নীলার মুখ ফুলিয়ে বলল, একদম হাসবা না বলে দিলাম। ভাইয়া নাও তো তোমার সন্তানটাকে, কিছুতেই কান্না থামাতে পারছি না। দেখো তুমি এখন তোমার ছেলেকে সামলাও। নীলা ইমনের কোলে তুলে দিল ইমন আর নুসরাতের সন্তানকে। নীলা বাবুটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, ভাবি মারা যাওয়ার পর বাবুটা কেমন শুকিয়ে গেছে, ভালোভাবে খাচ্ছে না কিছুই। শাহিনা বেগম নীলার হাত চেপে ধরে ইশারায় থামতে বললেন। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ইমনের চোখটা ভিজে আছে। সন্তানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইমন। বাবার কোলে আসতেই কান্না থেমে গেল বাবুটার। হুট করেই খিলখিল করে হেসে উঠল বাবুটা। ইমনও ছেলের দিকে তাকিয়ে মুচকে এসে কপালে চুমু দিল। শাহিনা বেগম ছেলের দিকে তাকিয়ে ছেলের মন বোঝার চেষ্টা করছেন, আর যে চোখের সামনে নিজের ছেলের এমন কষ্ট নিতে পারছেন না তিনি। হুট করে আবার বাবুটা কেঁদে উঠল। ইমন বলল, ওলে লে, আমার বাবুটারে কাঁদে না বাবা, মা আমার ছেলেটার খাবার দাও তো, ওর হয়তো খিদা পেয়েছে। শাহিনা বেগম দীর্ঘ শ্বাস ছেড়ে খাবার আনতে চলে গেলেন। এদিকে ইসাক বাসায় গিয়ে ওর আর ফায়জার সম্পর্কে ওর মার কাছে বলছে। ইসাক বলল, মা সব তো জানলে, এখন তুমি বাবাকে ম্যানেজ করো প্লিজ। ইসাকের মা বলল, দেখ বাবা, তোর বাবা এমনিতেই অনেক রাগী, আর তুই এখনো পড়ালেখা করছিস, এভাবে হুট করে তোর বাবাকে কিভাবে বলবো? আর তুই তো বেকার, কোন বাপ তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে চায়? ইসাক বলল, মা তুমি অযথা টেনশন নিচ্ছ, ফায়জা সব সামনে নিবে, আর আমি পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেসেও হাত দিব। আর মা এখন যদি বিয়েটা না করতে পারি, মা আমাদের আরও গুনাহ হবে। ফায়জাকে ছাড়া আমি কি করে থাকবো? ওর সাথে কথা না বলে থাকতেও পারবো না। আর মা এর জন্য সব থেকে ভালো হবে বিয়ে করে ফেলি, অন্যভাবে সেটি হারাম হয়ে যায় মা। ইসাকের মা ছেলের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। ছেলের মুখে গুনাহ হবে, এসব হারাম, এসব শব্দ তিনি এই প্রথম শুনেছেন। তার ছেলে তো কোনটা সঠিক, কোনটা গুনাহ, কোনটা হারাম, কোনটা হালাল কিছুই বুঝতেন না। সেই ছেলে কিনা আজ বলছে এটা গুনাহ সেটা গুনাহ। ইসাক বিরক্ত হয়ে বলল, কি হলো মা, চুপ করে আছো কেন? ইসাকের মা ইসাকের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন, যাক এতদিনে ছেলেটা মানুষ হতে পেরেছে। ইসাকের মা বলল, আমি তোর বাবার সাথে এখনই কথা বলবো, তুই চিন্তা করিস না। ইসাক মুচকি হাসলেন। মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেয়ে ইসাক বলল, মা ঈশার আজান দিয়েছে, আমি নামাজ পড়ে আসি, আর তুমিও নামাজটা পড়ে নিও। ইসাকের মা ছেলের কপালে চুমু দিয়ে বললেন, ফি আমানিল্লাহ। ইসাক নামাজের জন্য বেরিয়ে গেল। ফায়জা কলেজ থেকে এসেই রুম থেকে আর বের হয়নি, দরজা বন্ধ করে আছে। খুশিতে যেন ফায়জার প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। খুশিতে চোখে পানি চলে আসছে বারবার। এতদিনে তার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, মনের মানুষটাকে আপন করে পেতে যাচ্ছে। এত তাড়াতাড়ি মনের এই সুপ্ত আশাটা যে পূর্ণ হবে ফায়জা ভাবতেও পারেনি। বিছানায় দাঁড়িয়ে গলায় ওড়নাটা পেঁচিয়ে লাফাতে শুরু করলো সে। ফায়জার মা দরজায় এসে কয়েকবার টোকা দিয়ে গেছেন, কিন্তু ফায়জার সেদিকে কোনো খেয়াল নেই। ফায়জার মা বলল, ফায়জা, এই ফায়জা, কি করিস রে মা? ঘরের ভিতরে এতক্ষণ, কলেজ থেকে আসার পর কিছুই খেলি না, দরজাটা অন্তত খুল, তোর বাবা চলে এসেছে যে। ফায়জা বাবার কথা শুনে এক লাফে বিছানা থেকে নেমে গেল। তাড়াতাড়ি দরজা খুলে মায়ের দিকে না তাকিয়ে বাবার রুমের দিকে দৌড় দিল ফায়জা। ফায়জার মা মেয়ের এই অদ্ভুত কাণ্ডের আগাগোড়া কিছুই বুঝতে পারলেন না। মেয়ের পিছন পিছন তিনি ছুটে গেলেন। ফায়জার বাবা পত্রিকায় চোখ বুজাচ্ছিলেন। ফায়জা তার বাবার অনুমতি নিয়ে ঘরে ঢুকলো। ফায়জা তার বাবার সাথে ফ্রি থাকায় কথাটা বলতে দ্বিধাবোধ ফিল করলো না। সব কথা বাবার সাথে শেয়ার করে ফায়জা, তাই বলতে শুরু করলো, বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি, সো তাকে বিয়ে করতে চাই, প্লিজ প্লিজ বাবা না করো না। ফায়জার বাবা চশমাটা একটু নেড়ে আবার চোখে দিয়ে পত্রিকায় চোখ রেখে বললেন, তা ছেলেটা কে, কি করে, বংশ কি, ঠিকানা কোথায়? ফায়জা ইসাকের ব্যাপারে একের পর এক বলতে লাগলো। ফায়জার বাবা মিস্টার আশরাফ আহমেদ কোনো রিয়েক্ট করলেন না, শুধু এতটুকুই বললেন যে তারা কখন আসছে। ফায়জা খুশিতে গদগদ হয়ে বলল, কাল কি বাবা? ইমন মসজিদ থেকে নামাজ পড়ে এসে ছেলেকে নিয়ে বসে আছে, ছেলের সাথে টুকিটাকি কথা বলছে আর খেলছে। দরজার আড়াল থেকে শাহিনা বেগম ছেলের আর নাতির কাণ্ড থেকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন।
ছেলেটা যে কি নিজের কথা চিন্তাই করছে না। ইমন আড়াল চোখে মাকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি এসে বলল, মা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। চোখটা ভালো করে মুছে ছেলের সামনে গেলেন শাহিনা বেগম। বিছানায় বসতে বসতে বললেন, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। ইমন বলল, হ্যাঁ বলো মা। ইমন মায়ের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শাহিনা বেগম বলতে লাগলো, বৌমা মারা যাওয়ার তো 1 বছর হতে চললো। এভাবে আর কতদিন কাটাবি বাবা? দেখছিস তো ছেলেটাও এখন মাঝে মাঝে মামা বলে সারা বাড়ি ঘুরে। ওর তো একজন মায়ের দরকার রে বাবা। তুই যদি বিয়েটা করতি তাহলে ভালো হতো। ইমন মায়ের দিকে ভুরু কুঁচকে তাকালো। খুব রাগ হচ্ছে এই মুহূর্তে, তার ইচ্ছে হচ্ছে কিছু কথা শুনিয়ে দিত মাকে, কিন্তু না, এই আয়টা মনে হতেই নিজেকে সামলে নিল সে।